আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ঠিক আছে, আজকে আমরা ক্লাস শুরু করতেছি। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আচ্ছা, আমরা আজকে ক্লাস শুরু করার পূর্বে আমরা গত ক্লাসে অর্থাৎ বিগত যে ক্লাস আমাদের চলে গিয়েছে ওই ক্লাস আমরা যে পড়াটা পড়েছিলাম, যে ক্লাসের মধ্যে আমরা যে বিষয়ে 3টা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম সেই 3টা বিষয় নিয়ে একটু আপনাদেরকে বুঝিয়ে বলি, এরপর ইনশাল্লাহ আজকের পড়াটা আমরা শুরু করব। আমরা গত ক্লাসে 3টা বিষয় নিয়ে এখানে আলোচনা করেছিলাম। প্রথম ছিল যে জসমলা হরফের পর তাসদীদ হইলে জসমলা হরফ পড়া যায় না, অর্থাৎ প্রথমে যদি জসমযুক্ত হরফ আসে এবং এরপরে তাসদীদ যুক্ত হরফ আসলে আমাদেরকে ওই জসমযুক্ত হরফটাকে পড়তে হবে না, বরং তাসদীদযুক্ত হরফটাকেই পড়তে হবে। এটা তো আপনারা আলহামদুলিল্লাহ বুঝেছেন। এরপরে আমরা পড়েছিলাম আল্লাহ শব্দ। আল্লাহ শব্দ কখন মোটা হবে এবং কখন চিকন করে পড়তে হবে। আল্লাহ শব্দ মোটা হবে আল্লাহ শব্দের মাঝে যে লাম, অর্থাৎ যে লামের উপরে তাসদীদ থাকবে, আল্লাহ শব্দের মাঝে যে লামের উপরে তাসদীদ আছে ওই লামের অর্থাৎ মধ্যের লামের আগের যে লামটি, প্রথম যে লাম অথবা আলিফ অথবা এর আগে যে হরফ থাকবে, এই হরফগুলোর মধ্যে জবর বা পেশ হলে আল্লাহ শব্দকে আমরা মোটা করে পড়ব, অর্থাৎ আকারের উচ্চারণ ছাড়া পড়ব, মুখ ভরে উচ্চারণ করব। সবাই বুঝতেছেন? মুখ ভরে উচ্চারণ করব এবং আকারের উচ্চারণ ছাড়া পড়ব। এবং আল্লাহ শব্দের পূর্বে যদি জের থাকে তাহলে আল্লাহ শব্দকে আমরা আকার দিয়ে পড়ব। যেমন আমরা পড়ি বিসমিল্লাহ, বিসমিল্লাহ, এখানে আল্লাহ শব্দের পূর্বে মিম হরফের নিচে আছে জের, এই জন্য আমরা বিসমিল্লাহ বলতেছি। এখানে বিসমিল্ল এটা বলা যাবে না। এরপর আমরা পড়েছিলাম র হরফ। এখানে আমরা র হরফের সর্বমোট 3টা নিয়ম আমরা পড়েছিলাম। 3টা নিয়মে র হরফটা মোটা হবে এবং 2 নিয়মে র হরফ চিকন হবে। তো 3টা নিয়ম যে ছিল র হরফ মোটা করে পড়ার, প্রথম নিয়মটা ছিল যে র হরফের উপরে জবর বা পেশ হলে র হরফ মোটা করে পড়তে হবে। র হরফের উপরে জবর বা পেশ হলে র হরফ মোটা করে পড়তে হবে, এটা ছিল প্রথম। দ্বিতীয় ছিল র হরফ সাকিন তার ডানে, অর্থাৎ তার পূর্বে যদি জবর বা পেশ হয় তাহলেও র হরফকে মোটা করে পড়তে হবে। এবং 3 নাম্বার যে প্রকারটা এটা আমরা পরে পড়ব, এর আগে আমরা জানবো যে র হরফ কখন চিকুন করে পড়তে হয়। তো র হরফ 2 অবস্থায় চিকুন করে পড়তে হয়। প্রথম অবস্থাটা হচ্ছে যে র হরফের নিচে যদি জের হয় তাহলে র হরফ চিকুন করে পড়তে হবে। দ্বিতীয় অবস্থাটা হচ্ছে যে র হরফ সাকিন তার পূর্বে জের হলে র হরফ চিকুন করে পড়তে হবে। এখন আমরা জানবো যে র হরফ মোটা করে পড়ার তৃতীয় যে অবস্থাটা ছিল, তৃতীয় নিয়ম, সেটা 3 নাম্বার নিয়মটা ছিল আমরা এই মোটা হরফ পড়েছিলাম সর্বমোট 8টি, তার মধ্যে একটা ছিল র আর বাকি ছিল 7টি। যে 7টি হরফ জন্মগতভাবেই মোটা,
আমরা পড়েছিলাম যে 7টি হরফ যেগুলো জন্মগতভাবেই মোটা হয়, সদ, দত, ত, স, গইন, খ, কফ, এই 7টি হরফ। তো এখানে 3 নম্বর প্রকারটা হচ্ছে যে র হরফ সাকিন, তার পূর্বে জের থাকলে আমরা জানি যে র হরফকে চিকুন করে পড়তে হয়, কিন্তু ওই র সাকিনের পরে যদি আবার মোটা যে আমরা হরফগুলো পড়তেছি 7টি হরফ, ওই 7টি হরফ থেকে যে কোনো একটি হরফ যদি এসে যায় তাহলে আবার ওই র হরফটি অটোমেটিক মোটা হয়ে যাবে। তাহলে আমরা গত ক্লাসে এই 3টা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা আলোচনা শুরু করব মদের আলোচনা নিয়ে। এখান থেকে মদের একটা আলোচনা শুরু হবে, মদের অধ্যায় শুরু হবে। এই মদের এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনাদেরকে একটা বিষয় আমি বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা যে কোরআন শরীফ পড়ি, আমাদের কোরআন শরীফ পড়ার মধ্যে যে ভুলগুলো হয়, এই ভুলগুলো কিন্তু 2 প্রকার। একটা হচ্ছে বড় ধরনের ভুল, আরেকটি হচ্ছে ছোট ভুল। বড় ধরনের ভুলগুলো কি কি সেটা আমি প্রথমে বলি। এমন ভুল যেই ভুলের কারণে আপনার অর্থের মধ্যে পরিবর্তন ঘটে যায়। যেমন আপনি জবরের জায়গায় জের পড়তেছেন, পেশের জায়গায় আপনি জবর পড়তেছেন, অথবা এখানে এক জায়গায় তানবিন ছিল, 2 জবর ছিল, সেখানে আপনি 1 জবর পড়তেছেন। অথবা এমন জায়গা যেখানে এখানে টান হওয়ার কথা ছিল কিন্তু আপনি টেনে পড়তেছেন না, টান ছাড়া পড়তেছেন। অথবা এক জায়গায় টান ছিল না, সেখানে আপনি টেনে পড়তেছেন, যার কারণে শব্দের অর্থের মধ্যে পরিবর্তন ঘটতেছে, শব্দের অর্থের মধ্যে পরিবর্তন এসে যাচ্ছে, তাহলে নামাজ ভেঙে যাবে। নামাজ ভেঙে যাবে। কোরআন শরীফ আপনি তেলাওয়াত করলে ভুল পড়বেন এবং এর কারণে আপনার গুনাহ হবে। তাহলে আমরা কোরআন শরীফ যে পড়ি, এই পড়ার মধ্যে ভুল আমরা পড়তেছি 2 ধরনের। একটা হচ্ছে বড় ভুল, আর একটি হচ্ছে ছোট ভুল। বড় ভুল যার কারণে শব্দের অর্থের মধ্যে পরিবর্তন ঘটে, চাই সেটা জবর, জের, পেশ, সাকিন, তাসদীদের কারণে হতে পারে, অথবা কোনো জায়গায় টান ছিল আপনি টান ছাড়া পড়তেছেন, অথবা কোনো জায়গায় টান ছিল না আপনি সেখানে টেনে টেনে পড়তেছেন, অথবা কোনো জায়গায় কফ হরফ ছিল, কফ, কিন্তু আপনি সেখানে কাফ পড়তেছেন, অথবা এক জায়গায় দাল হরফ ছিল আপনি সেখানে দত পড়তেছেন। তো এই যে ভুলগুলো, এই ভুলগুলোর কারণে অর্থের মধ্যে পরিবর্তন ঘটে এবং নামাজ ভেঙে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে ছোট ছোট ভুল। ছোট ভুলগুলো যেমন কোথাও 4 আলিফ টান হওয়ার কথা ছিল কিন্তু আপনি সেখানে 4 আলিফ না টেনে 3 আলিফ টানতেছেন, অথবা 3 আলিফ টান হওয়ার কথা ছিল 4 আলিফ আপনি টানতেছেন। তো এইগুলো হচ্ছে ছোট ভুল। এগুলোর কারণে অর্থ পরিবর্তন হবে না, কিন্তু পড়ার সৌন্দর্যতা নষ্ট হয়। তাহলে আমরা এখানে যে মদের আলোচনা শুরু করতেছি, এইখানে যে মদের বিষয়গুলো আলোচনা করব, যদি আপনি এটা না বুঝেন তাহলে কিন্তু আপনি কোরআন শরীফ যখন পড়বেন, যেটা নিজে নিজে তেলাওয়াত করেন বা নামাজের মধ্যে পড়েন, তখন দেখা যাবে যে এক জায়গায় টান ছিল না কিন্তু আপনি বুঝতেছেন না যে এখানে টেনে পড়তে হবে কিনা, আপনি টেনে টেনে পড়তেছেন, অথবা কোথাও টান ছিল আপনি টান ছাড়া পড়তেছেন, আপনি বুঝতে পারতেছেন না যে এখানে কি আমাকে টানতে হবে নাকি টান ছাড়াই পড়তে হবে। তো এই যে ভুলগুলো, এই ভুলগুলো আমাদেরকে সংশোধন করতে হবে। তাহলে আপনি বোঝেন যে মদের যে বিষয়টা, যে টান না দিলে নামাজ ভেঙে যাবে, অথবা যেখানে টান নাই সেখানে আপনি টেনে পড়লে নামাজ ভেঙে যাবে, এরকম ভুলগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তাহলে এই মদের বিষয়টা কতটুকু গুরুত্বপূর্ণ আমাদেরকে বোঝার জন্য বা জানার জন্য। তাহলে এখন আমরা মদের আলোচনাটা শুরু করি। প্রথমে আমরা জানবো যে মদের পরিচয়, মদ কাকে বলা হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মদ এটা আরবি শব্দ, সবাই মনে রাখবেন যে মদ এটা আরবি শব্দ। মদ অর্থ হচ্ছে দীর্ঘ করে বা টেনে পড়া। দীর্ঘ করে পড়া বা টেনে পড়াকে মদ বলা হয়, অর্থাৎ আওয়াজ টেনে পড়াকে বা হরকতের উচ্চারণ টেনে পড়াকে মদ বলা হয়। আপনি যে একটা শব্দ বলতেছেন, ওই শব্দের মধ্যে যে হরফগুলো আছে, ওই হরফগুলোর আওয়াজকে আপনি টেনে টেনে পড়তেছেন, বা কোনো একটা হরকত, যেমন আপনি বা হরফের উপরে আছে জবর, ওই জবরকে আপনি টেনে পড়তেছেন। তো
তো এই টেনে লম্বা করে পড়াকে মদ বলা হয়। তাহলে আমরা প্রথমে জানলাম যে মদ কাকে বলা হয়। মদ এটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে দীর্ঘ করে বা টেনে পড়া, অর্থাৎ আওয়াজ টেনে পড়াকে বা হরকতের উচ্চারণ টেনে পড়াকে মদ বলা হয়। এরপর আমরা জানবো যে মদের হরফ কয়টি। মদের হরফ হচ্ছে 3টি, ওয়াও, আলিফ এবং ইয়া। ওয়াও, আলিফ এবং ইয়া। এখানে আমরা জানবো যে মদের হরফ যে আমরা 3টি পড়তেছি, এই 3টি আমরা বোঝার আগে আরেকটা বিষয় আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে যে শুধু আপনি যদি 3টি বলেন তাহলে কথাটা সম্পূর্ণ হয় না, বরং আপনাকে বলতে হবে জবরের পর খালি আলিফ। আমরা ওয়াও আলিফ ইয়া পড়তেছি, এটা ঠিক আছে, কিন্তু যখন আপনি বলবেন যে জবরের পর খালি আলিফ, যেমন বা আলিফ সবর বা, এক আলিফ টেনে পড়তেছি। জেরের পর ইয়া সাকিন, যেমন বা ইয়াসের বি। এরপর হচ্ছে পেশের পর ওয়াও সাকিন, বা ওয়াও পেশ বু। এই যে এখানে আমি বা, বি, বু টেনে পড়তেছি, এটাই হচ্ছে মদ। আর এখানে মদের হরফ হচ্ছে জবরের পর খালি আলিফ, বা আলিফ সবর বা, জবরের পর খালি আলিফ, বা ইয়াসের বি, জেরের পর ইয়া সাকিন। আরেকটি হচ্ছে বা ওয়াও পেশ বু, পেশের পর ওয়াও সাকিন। তাহলে এখানে আমরা জানলাম যে মদের হরফ কয়টি। মদের হরফ হচ্ছে 3টি, ওয়াও আলিফ ইয়া। শুধু এতটুকু বললে বিষয়টা সম্পূর্ণ হয় না, বরং আপনি বলবেন যে জবরের পর খালি আলিফ, জেরের পর ইয়া সাকিন এবং পেশের পর ওয়াও সাকিন হচ্ছে মদের হরফ। এরপর আমরা জানবো যে মদের হরকত কয়টি। এটা তো হচ্ছে মদের হরফ। হুজুর, জি, হুজুর এই যে ইয়া সাকিন এবং ওয়াও সাকিন, মানে এই সাকিনটা কেন বলতেছে? এখানে সাকিনটা দেওয়া হয় নাই, কিন্তু এটা সাকিন দেওয়ার প্রয়োজন ছিল, এটা লেখার মধ্যে ভুল হয়েছে। এটা সাকিন থাকতে হবে, বুঝতেছেন? আচ্ছা। হ্যাঁ, আপনি যত জায়গায় সামনে দেখবেন যে যত জায়গায় আপনার এই যে টান হবে, এই যে যেমন এখানে তা ইয়াসের তি দেখেন, জেরের পর ইয়া সাকিন। এই যে ত ইয়াসের তি, জেরের পর ইয়া সাকিন। হা ইয়াসের হি, জেরের পর ইয়া সাকিন। যখন এই জেরের পর ইয়া সাকিন হবে তখন টান হবে। শুধু যদি ইয়া সাকিন থাকে অথবা শুধু জের থাকে তাহলে টান হয় না। জি হুজুর, বুঝতে পেরেছি। আচ্ছা, এরপর আমরা জানবো যে মদের হরকত কয়টি। মদের হরকত হচ্ছে 3টি। মদের হরকত 3টি, যথা খাড়া সবর, যেমন বা খাড়া সবর বা। এরপর হচ্ছে খারাসের, যেমন বা খারাসের বি। এরপর হচ্ছে উল্টা পেশ, যেমন বা উল্টা পেশ বু। তাহলে এখন আমরা জানলাম যে মদের হরকত 3টি, খাড়া সবর, খারাসের, উল্টা পেশ। এর উদাহরণ হচ্ছে বা খারা সবর বা, বা খারাসের বি, বা উল্টা পেশ বু। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমরা 3টা বিষয় জানলাম। প্রথমে আমরা জানলাম যে মদের পরিচয়। মদ এটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে টেনে পড়া বা দীর্ঘ করে পড়াকে মদ বলা হয়, অর্থাৎ আওয়াজ টেনে পড়াকে বা হরকতের উচ্চারণ টেনে পড়াকে মদ বলে। এরপর আমরা জানলাম মদের হরফ 3টি, জবরের পর খালি আলিফ, জেরের পর ইয়া সাকিন এবং পেশের পর ওয়াও সাকিন। এরপর আমরা জানলাম মদের হরকত, খারা সবর, খারাসের উল্টা পেশ, এই 3টি। বা খারা সবর বা, বা খারাসের বি, বা উল্টা পেশ বু। আচ্ছা, এখন আমরা জানবো যে আমরা যে এই যে মদ পড়তেছি, এই মদের প্রকারগুলো। মদ প্রথমত 3 প্রকার। আমরা মদকে প্রথমত 3 প্রকারে ভাগ করে পড়ব। মদ 3 প্রকার। প্রথম প্রকার হচ্ছে একালিফ মদ, দ্বিতীয় প্রকার হচ্ছে 3 আলিফ, আর তৃতীয় প্রকার হচ্ছে 4 আলিফ। তাহলে আমরা জানলাম যে মদ প্রথমত 3 প্রকার। একালিফ এটা হচ্ছে প্রথম প্রকার, 3 আলিফ এটা হচ্ছে দ্বিতীয় প্রকার, এবং 4 আলিফ এটা হচ্ছে চতুর্থ প্রকার। আচ্ছা, এরপর আমরা এখন জানবো যে একালিফ মদ কত প্রকার। এখান থেকে শুরু হচ্ছে একালিফ মদ। একালিফ মদ হচ্ছে 4 প্রকার। একালিফ মদ 4 প্রকার। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ 3 আলিফ এবং 4 আলিফ যে মদগুলো আছে, ওইখানে যদি আপনি 3 আলিফের জায়গায় 4 আলিফ টেনে ফেলেন
অথবা 4 আলিফের জায়গায় আপনি যদি 3 আলিফও টানেন তাহলেও টান হয়ে যাবে। কিন্তু এক আলিফ যেই মতটা আছে এটা যদি আপনি এমন করেন যে এক আলিফ এখানে টানার প্রয়োজন আপনি টানলেনই না, এখানে এক আলিফ আপনি টানেন নাই, অথবা এখানে টান ছিল না কিন্তু আপনি টেনে ফেলতেছেন, তাহলে কিন্তু অর্থের মধ্যে পরিবর্তন হবে। আর অর্থের মধ্যে যখনই পরিবর্তন এসে যাবে তখন নামাজ ভেঙে যাবে। তাহলে আমাদের একালিফ মদের যে 4টা প্রকার, এই 4টা প্রকার খুবই গুরুত্বপূর্ণ এবং এই 4টা প্রকার খুব ভালো করে আমাদেরকে বুঝতে হবে। এখন আমরা জানবো যে একালিফ মদ 4 প্রকার। প্রথম প্রকার হচ্ছে জবরের পর খালি আলিফ, জেরের পর ইয়া সাকিন, পেশের পর ওয়াও সাকিন হলে একালিফ টানিয়া পড়িতে হয়। এটা একটা সংজ্ঞা। এখানে আমরা যে প্রথম প্রকারটা পড়তেছি, জবরের পর খালি আলিফ, জেরের পর ইয়া সাকিন ও পেশের পর ওয়াও সাকিন হলে একালিফ টানিয়া পড়িতে হয়। এটা হচ্ছে প্রথম প্রকারের সংজ্ঞা। এই সংজ্ঞাটা সবাই খুব ভালো করে মনে রাখবেন এবং মুখস্থ করে নেবেন যে একালিফ মদের প্রথম প্রকার হচ্ছে জবরের পর খালি আলিফ, জেরের পর ইয়া সাকিন এবং পেশের পর ওয়াও সাকিন হলে একালিফ টেনে পড়তে হবে। তাহলে আমরা মদের প্রকারগুলো এখন দেখি, উদাহরণগুলো হচ্ছে যেমন প্রথমে আছে তা, তা আলিফ সবর তা, এখানে জবরের পর খালি আলিফ আছে, একালিফ টেনে পড়তে হবে। তা আলিফ সবর তা। এরপর হচ্ছে ত, এখানে কিন্তু যে হরফগুলো যেভাবে সাজানো আছে এই হরফগুলো যদি আপনারা একটু খেয়াল করে দেখেন তাহলে আপনারা দেখবেন যে আমরা সমউচ্চারিত হরফের উচ্চারণের পার্থক্যর সময় যেমন 2টা হরফ একসাথে এনে তার উচ্চারণে যে পার্থক্যগুলো ছিল আমরা খুব ভালো করে পড়েছিলাম, এখানেও কিন্তু প্রত্যেকটা হরফ একটার সাথে আরেকটার উচ্চারণের অনেক পার্থক্য আছে। এই পার্থক্যর হরফগুলো বারবার কেন আনতেছি আমরা? এই জন্য যাতে করে এই হরফগুলোর উচ্চারণ আপনাদের সহি হয়ে যায়। আপনি এক জায়গায় তা হরফ আছে, আপনি ওইখানে ত হরফ পড়তেছেন, তাহলে দেখেন তায়ের জায়গায় যখন ত পড়বেন তখন অর্থের মধ্যে পরিবর্তন হবে। তো এই বিষয়গুলো যেন আপনাদের সুন্দর হয়ে যায়, সহি শুদ্ধ হয়ে যায়, এই জন্য সমুচ্চারিত হরফের উচ্চারণের হরফগুলো বারবার আমরা নিয়ে আসতেছি। তাহলে এখানে প্রথম হরফ হচ্ছে তা, তা আলিফ সবর তা, এটা হচ্ছে চিকন হরফ, আকার দিয়ে পড়বেন। এরপর হচ্ছে ত, মোটা হরফ, মুখ ভরে পড়বেন, আকারের উচ্চারণ ছাড়া পড়বেন। ত আলিফ সবর ত। এরপরে হরফ হা, আচ্ছা দেখেন এরপরে হরফ হচ্ছে হা, এটা জিমের মতো হা, এখানে যে বাতাস বের হবে বাতাসের শব্দ হবে। হা আলিফ সবর হা। এরপরে হরফ হা, এখানে বাতাসের কোনো শব্দ হবে না। হা আলিফ সবর হা। এরপরে হরফ বা, 2 ঠোঁট থেকে, বা আলিফ সবর বা। এরপরে হরফ ওয়াও, ঠোঁট গোল করে পড়বেন, ওয়াও আলিফ সবর ওয়া। এরপরে হরফ ইয়া, ইয়া আলিফ সবর ইয়া। সা আলিফ সবর সা। সিন আলিফ সবর সা। এরপরে হরফ সদ, মোটা করে পড়বেন, সদ আলিফ সবর স। এরপরে হরফ শিন, শিন আলিফ সবর শা। এরপর জিম, শক্ত করে, জিম আলিফ সবর যা। এরপর জা, জা জিব্বার আগা সামনের নিচের 2 দাঁতের আগার সাথে লাগবে, জা আলিফ সবর জা। এরপর জাল, জাল আলিফ সবর জা। এরপর জ, মোটা করে পড়বেন, জ আলিফ সবর জ। এরপর আইন, কণ্ঠনালীর মধ্যখান থেকে, আইন আলিফ সবর আ। এরপর দাল, দাল আলিফ সবর দা। এরপর দদ, মোটা হরফ,
ضاد আলিফ জবর দ কফ কফ আলিফ জবর ক এরপর কাফ আলিফ জবর কা। তাহলে এখানে আমরা মোটামুটি অনেকগুলো হরফ পড়লাম। সবগুলো হরফেই জবরের পর খালি আলিফ আছে, এখানে আমাদেরকে এক আলিফ করে টেনে পড়তে হবে। এখানে তো আমরা একটি করে হরফ পড়লাম, এখন আসবে দুইটি করে হরফ, তিনটি বা চারটি বা পাঁচটি করে হরফ একসাথে এনে শব্দ তৈরি। কফ আলিফ জবর ক, লাম জবর লা, কলা। মিম আলিফ জবর মা, লামসের লি, কাফসের কি, মালিকি। এরপরে শব্দ হাসের হি, সিন আলিফ জবর সা, হিসা, বা দুই পেশ বুন, হিসাবুন। এরপরে শব্দ গইন আলিফ জবর গ, সিনদের সি, গসি, কফ দুই সের কিন, গসিকিন। এরপরে শব্দ হা আলিফ জবর হা, সিনদের সি, হাসি, দাল দুই সের দিন, হাসিদিন। এরপরের লাইন জিমসের জি, বা আলিফ জবর বা, জিবা, লাম দুই পেশ লুন, জিবালুন। এরপরে শব্দ কাফসের কি, র আলিফ জবর র, কি র, মিম দুই সের মিন, কি র মিন। এরপরে শব্দ খ জবর খ, লাম কফ জবর লা ক। এখানে কফ হরফ কলকলা হরফ, আমরা কলকলা হরফ 5টা পড়েছিলাম, কফ ত বা জিম দাল। এই 5 হরফের উপর সাকিন হলে কলকলা করে পড়তে হবে। এখানে দেখেন কফ হরফের উপরে আছে সাকিন, এই জন্য এখানে কলকলা হবে। লাম কফ জবর লা ক, খলাক। নুন আলিফ জবর না, খলাকনা। এরপরে শব্দ র জবর র, ফা আইন জবর ফা, রফা। নুন আলিফ জবর না, রফা না। এরপরে শব্দ লাম জবর লা, দালিয়া জবর দাই, লা দাই, নুন আলিফ জবর না, লাদাইনা। আচ্ছা, তাহলে এখানে আমরা এক আলিফ মদের প্রথম প্রকারটা পড়তেছি জবরের পর খালি আলিফ। এখানেও কিন্তু 3টা বিষয়, জবরের পর খালি আলিফ, জেরের পর ইয়া সাকিন আর পেশের পর ওয়াও সাকিন। এই 3টার মধ্য থেকে আমরা প্রথমটা পড়লাম জবরের পর খালি আলিফ। তো এখানে আমরা যে পড়াগুলো আপনাদেরকে পড়ালাম আশা করি সবাই বুঝতে পেরেছেন। কারো কোনো প্রশ্ন আছে? হুজুর, বানান করে পড়ার সময় যে আপনারা যে হা আলিফ জবর হা, এই আলিফ যদি আমি উচ্চারণ না করি তাহলে কি ভুল হবে? না, আপনি যখন টেনে পড়তেছেন তখন ওই টানের সাথে আলিফটা হয়ে যাচ্ছে। যে মানে আমি বানানোর সময় যদি আমি উচ্চারণটা না করি, বানানোর সময় যে আলিফটা আমি না বললাম, শুধু না না হা জবর হা এখানে এভাবে টেনে বললাম, তাহলে কি হবে না? না না আলিফ না, উচ্চারণ আলিফটা করতেই বলতে হবে? আলিফটা বলতে হবে। জি, এটাই জানা ছিল। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত আমরা যা পড়ালাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা পড়ব জেরের পর ইয়া সাকিন। জেরের পর ইয়া সাকিন আসলে সেখানেও আমাদেরকে এক আলিফ করে টেনে পড়তে হবে। যেমন তা ইয়াসের তি, ত ইয়াসের তুই। একটি হচ্ছে তি আর পরেরটা হচ্ছে তুই। দেখেন 2টা হরফের মধ্যে পার্থক্য আছে। তা ইয়াসের তি, ত ইয়াসের তুই, হা ইয়াসের হি। এরপর হচ্ছে হা, গুল হা, হা ইয়াসের হি। এরপর বা ইয়াসের বি, ওয়াও ঠোঁট গুল করে পড়বেন, ওয়াও ইয়াসের উই। এরপর হচ্ছে এখানে ইয়া 2টা, ইয়া ইয়াসের ই, সা ইয়াসের সি, সিন ইয়াসের সি, صاد ইয়াসের সি, শিন ইয়াসের শি, জিম ইয়াসের জি, জা ইয়াসের জি, জাল ইয়াসের জি,
জ ইয়াসের জি, আইন ইয়াসের ই, দাল ইয়াসের দি, ضاد ইয়াসের দি, কফ ইয়াসের কি, কাফ ইয়াসের কি। এখানে আমি সবগুলো হরফ খুব দ্রুত পড়েছি, এর কারণ হচ্ছে যে আমি হরফগুলো যে পার্থক্য বলিনি, শুধু হরফগুলো উচ্চারণ করেছি যাতে করে আপনারা বুঝতে পারেন যে দুইটা হরফের মধ্যে পার্থক্যটা হচ্ছে কিনা। আচ্ছা, এখন আমরা শব্দগুলো পড়ব। দেখেন, প্রথম শব্দ হচ্ছে র সবর র, হায়াসের হি, রহি, মিম দুই পেশ মুন, রহিমুন। এখানে আপনাদেরকে আরেকটা বিষয় বলি যে আমি যে একালিফ করে টানতেছি, কোথাও কোথাও কিন্তু একালিফ থেকে বেশি পরিমাণ টান হচ্ছে, এতে কোনো সমস্যা হবে না। যদি আপনি একালিফের জায়গায় দুই আলিফও টেনে ফেলেন, এর এর কারণে অর্থের কোনো পরিবর্তন হবে না, কিন্তু টান ছাড়া পড়লে সমস্যা, বুঝতেছেন? টান ছাড়া পড়া যাবে না, বরং আপনি যদি একটু বেশি পরিমাণ টানেন তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু টান ছাড়া এটা পড়া যাবে না। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যে এই যে এক আলিফ দুই আলিফ, হুজুর সবগুলো থেকে এক আলিফ করে টানতে হ্যাঁ হবে হ্যাঁ না? হ্যাঁ, এক আলিফ করে টানতে হবে। আচ্ছা, এখানে আপনাদেরকে আরেকটা বিষয় বলি, মানে প্রত্যেকটা হরফই এক আলিফ করে টানতে হবে। জি জি, প্রত্যেকটা হরফ না, যেখানে টান ঠিক আছে। হচ্ছে, এই যে হা ইয়াসের হি বলে আমি টানতেছি, এই হা হরফে টান হবে। এর আগে যেমন র হরফ আছে, এরপরে মিম হরফ আছে, এগুলোতে কিন্তু কোনো টান হবে না, শুধুমাত্র হা ইয়াসের হি জেরের পর ইয়াস সাকিন হওয়ার কারণেই এখানে টান হচ্ছে। আপনি বুঝতেছেন? বুঝতে পারছি। জি হুজুর। হ্যাঁ, আপনি যেইভাবে পড়বেন র, র সবর র, হা ইয়াসের হি, মিম দুই পেশ মুন, রহিমুন, এভাবে বলা যাবে না। এখানে আপনাকে শুধু হা হরফেই টানতে হবে, কারণ র হরফে আছে জবর, আর আমরা জানি এক সবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়, তাহলে তো র হরফে টানা যাবে না। রহিমুন এইভাবে পড়বেন, বুঝতেছেন? জি হুজুর। আচ্ছা, আপনাদেরকে যেটা বলতেছিলাম যে এই যে আমরা এক আলিফ, তিন আলিফ বা চার আলিফ বলতেছি, এর দ্বারা কি উদ্দেশ্য, এর পরিমাণটা কতটুকু, এটা তো আপনাদের একটা প্রশ্ন আসতে পারে যে আমরা এক আলিফ বলতেছি, এই এক আলিফ টানের পরিমাণটা কতটুকু, বা আমরা তিন আলিফ বলতেছি, চার আলিফ বলতেছি, এর পরিমাণ কতটুকু। এর পরিমাণ হচ্ছে এক আলিফ বলতে একটি হরফ, আলিফ যেমন একটি হরফ, এক আলিফ অর্থাৎ একটি আলিফ অর্থাৎ একটি হরফ, চাই সেটা আলিফ হতে পারে বা হরফ হতে পারে, অর্থাৎ একটা হরফ পড়তে আপনার যেই পরিমাণ সময়ের প্রয়োজন, ওই পরিমাণ সময়কে টেনে পড়া হইতেছে এক আলিফ। অথবা আপনারা এটাও করতে পারেন যে 1 সেকেন্ড পরিমাণ আপনি টানবেন, বুঝতেছেন? এই পরিমাণ টানাকে এক আলিফ আপনি বলতে পারেন। অথবা আপনি আরেকটাভাবে বুঝতে পারেন, সেটা হচ্ছে যে আমাদের হাতে যেই আঙ্গুল থাকে 5টি, এই 5টি আঙ্গুল আপনি যখন মুষ্টিবদ্ধ করে রাখবেন, বন্ধ করে রাখবেন, এই বন্ধ আঙ্গুল একটা যদি স্বাভাবিক গতিতে আপনি খোলেন, স্বাভাবিক গতিতে আপনি একটা আঙ্গুল খুলতেছেন, তাই খোলার সময় যতটুকু পরিমাণ সময় লাগতেছে, এই এতটুকু সময়কে এক আলিফ বলা হয়। অথবা আপনি 5টা আঙ্গুল খুলে রেখেছেন, স্বাভাবিক গতিতে আপনি একটা আঙ্গুল বন্ধ করলেন, তো একটা আঙ্গুল বন্ধ করার সময় স্বাভাবিক গতিতে যেই পরিমাণ আপনার সময় লাগতেছে, এতটুকু সময়কে এক আলিফ বলা হয়। তাহলে 3টা আঙ্গুল স্বাভাবিক গতিতে বন্ধ করতে যতটুকু সময়ের প্রয়োজন, অতটুকু সময়কে 3 আলিফ বলা হয়। বুঝতেছেন সবাই? জি হুজুর। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখন শব্দগুলো বলি। র সবর র, হা ইয়াসের হি, রহি, মিম দুই পেশ মুন, রহিমুন। এরপরে শব্দ নুন সবর না, আইন ইয়াসের ই, নাঈ, মিম দুই পেশ মুন, নাঈমুন। এরপরে শব্দ লাম সবর লা, ত ইয়াসের তি, লাতি, ফা দুই পেশ ফুন,
লাতিফুন। এরপরে শব্দ হা সবর হা, মিম ইয়াসের মি, হামি, দাল দুই পেশ দুন, হামিদুন। এরপরে শব্দ কাফ সবর কা, র ইয়াসের রি, কারি, মিম দুই পেশ মুন, কারিমুন। এরপরে শব্দ হামসা মিম সবর আম, র ইয়াসের রি, আমরি, ইয়া গইন পেশ ইউ, নুন ইয়াসের নি, ইউগনি। তা জিম সবর তাজে, কলকলা হরফ, র ইয়াসের রি, তাজে রি, নুন ফা সবর নাফ, সিন ইয়াসের সি, নাফসি। মিম সবর মা, জিম ইয়াসের জি, মাজি, দাল দুই পেশ দুন, মাজিদুন। তাহলে আমরা এখানে জানলাম যে জেরের পর ইয়া সাকিন হলে একালিফ করে টেনে পড়তে হবে। এখন আমরা জানবো যে পেশের পর ওয়াও সাকিন হলে একালিফ টেনে পড়তে হয়। তা ইয়া পেশ তু, ত ইয়া পেশ তু, হা ওয়াও পেশ হু, হা ওয়াও পেশ হু, বা ওয়াও পেশ বু, ওয়াও ওয়াও পেশ উ, ইয়া ওয়াও পেশ ইউ, সা ওয়াও পেশ সু, সিন ওয়াও পেশ সু, সদ ওয়াও পেশ সু, শিন ওয়াও পেশ সু, জিম ওয়াও পেশ জু, জা ওয়াও পেশ জু, জাল ওয়াও পেশ জু, জ ওয়াও পেশ জু। এরপর শব্দগুলো দেখেন, র সবর র, সিন ওয়াও পেশ সু, রসু, লাম দুই পেশ লুন, রসুলুন। আচ্ছা, এখানে আপনাদেরকে একটা প্রশ্ন করি যে এখানে র হরফটা কি রসুলুন হবে নাকি রাসুলুন হবে শব্দটা? রসুলুন হবে হুজুর, রয়ের উপরে জবর। হ্যাঁ, রয়ের উপরে, রাসূলুন। হ্যাঁ র হরফের উপরে জবর আছে, এই জন্য এখানে আমরা আকার ছাড়া পড়ব, ঠিক আছে, মোটা করে পড়ব রসুলুন। এরপরে শব্দ দেখেন, বা পেশ বু, র ওয়াও পেশ রু, বুরু, জিম দুই পেশ জুন, বুরু জুন। এরপরে শব্দ গইন জবর গ, ফা ওয়াও পেশ ফু, গফু, র দুই পেশ রুন, গফুরুন। এরপরে শব্দ সিন জবর সা, হা ওয়াও পেশ হু, সাহু, র দুই পেশ রুন, সাহুরুন। মিম হা সবর মাহ, দাল ওয়াও পেশ দু, মাহ দু, দাল দুই পেশ দুন, মাহ দুদুন। এরপরের লাইন হামদা সবর আ, আইন ওয়াও পেশ উ, আউ, জাল পেশ জু, আউজু। ইয়া ওয়াও পেশ ইউ, লাম সবর লা, দাল পেশ দু, ইউলাদু, কফ পেশ কু, লাম ওয়াও পেশ লু, কুলু, বা দুই পেশ বুন, কুলুবুন। শিন পেশ শু, হা ওয়াও পেশ হু, শুহু, দাল দুই পেশ দুন, শুহুদুন। মিম শিন জবর মাস, হা ওয়াও পেশ হু, মাশহু, দাল দুই পেশ দুন, মাশহুদুন। এখানে আমরা জানলাম যে পেশের পর ওয়াও সাকিন হলেও একালিফ করে টেনে পড়তে হয়। তাহলে আজকের পড়ার মধ্যে আমরা যে বিষয়গুলো জানলাম আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপর আমি প্রথম থেকে আরেকবার আপনাদেরকে একটু বলে দেই, সেটা হচ্ছে যে আজকে আমরা মদের অধ্যায় শুরু করলাম। এখান থেকে মদের অধ্যায় শুরু। প্রথমে আমরা পড়েছিলাম মদের পরিচয়। মদ এটা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে দীর্ঘ করে বা টেনে পড়াকে মদ বলা হয়, অর্থাৎ আওয়াজ টেনে পড়াকে বা হরকতের উচ্চারণ টেনে পড়াকে মদ বলা হয়। এরপর আমরা জানলাম যে মদের হরফ তিনটি, জবরের পর খালি আলিফ, জেরের পর ইয়া সাকিন এবং পেশের পর ওয়াও সাকিন। এরপর আমরা জানবো যে মদের হরকতও তিনটি,
খারা সবর, খারাসের উল্টা পেশ। এরপর আমরা জানলাম যে মদ প্রথমত 3 প্রকার, 1 আলিফ মদ, 3 আলিফ এবং 4 আলিফ। এরপর আমরা জানলাম যে 1 আলিফ মদ 4 প্রকার। 4 প্রকারের মধ্য থেকে আমরা প্রথম প্রকারটা আজকে ক্লাসে পড়লাম। জবরের পর খালি আলিফ, জেরের পর ইয়া সাকিন এবং পেশের পর ওয়াও সাকিন হলে 1 আলিফ টেনে পড়তে হয়। এবং এগুলোর অনেকগুলো শব্দের উদাহরণ আমরা এখানে আজকে পড়লাম। কারো কোনো প্রশ্ন আছে, কোনো একটা বিষয় জানার আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এই পড়াগুলো সবাই পড়ে আসবেন। একটা বিষয় হচ্ছে যে আমাদের ক্লাসের শিক্ষার্থী আমি দেখতেছি অনেক কম হচ্ছে। আমাদের এখানে তো আরও